বিলাসপুর গ্রামের নির্জন সরু কাঁচা রাস্তা ধরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে পুরনো সাইকেলটা চালিয়ে এগিয়ে যাচ্ছিল বিজয়। সাইকেলের পেছনে চুপচাপ বসেছিল তার স্ত্রী গীতা। চারপাশে কেবল ঝিঁঝি পোকার ডাক আর দূরের বাঁশ ঝাড়ে হাওয়ার শোঁ শোঁ শব্দ। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যেতে যেতে বিজয় হঠাৎ খেয়াল করল গীতার চোখে মুখে যেন অদ্ভুত এক বিষণ্ণতার ছাপ। গীতা, তোমার বাবার আগে কখনো এমন সমস্যা হয়েছে? বাবা অসুস্থ ছিল ঠিকই, কিন্তু কিন্তু মানুষ চিনতে ভুল করতো না। ডাক্তার তো বলছে শরীরের অসুখের চেয়ে মাথার সমস্যাই বেশি হচ্ছে। কিরকম সমস্যা? কেন, গত 3 দিন ধরে বাবা নাকি বলছে যে সন্ধ্যার পরে যেন কেউ ঘরের পেছনে রাস্তা দিয়ে না যায়। চিন্তা করো না, অসুস্থ মানুষ কত কিছুই তো বলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আকাশটা যেন মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঢেকে গেল। চারদিক অন্ধকার করে বিকট শব্দে গর্জে উঠল বিদ্যুৎ। বলি, শুনছো? এই বাতাসে সাইকেল চালানো ঠিক হবে না জানো। একটু কোথাও দাঁড়াও। এখানে দাঁড়ানোর জায়গা নেই, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাদের কথার মাঝেই হঠাৎ করে একদল গরু তাদের সামনে দিয়ে চলে গেল। আসার সময় ছাতাটা নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ গো, বলি বৃষ্টির মধ্যে এখন কিভাবে যাব আমরা? চিন্তা করো না গীতা, তোমাদের বাড়ি যেতে তো কান্তিপুর নদী পার হতে হবে। নদীর কাছে গেলেই নৌকাতে উঠে যাব। সাবধানে সাইকেল চালাও, বুঝেছো? ভগবানই জানে বৃষ্টিতে নৌকা পাবো কিনা। গীতা, সাবধানে বসো। শুনতে পাচ্ছ দূর থেকে কুকুরগুলো কিভাবে ডাকছে? এই তুমি আস্তে আস্তে পথ দেখে যাও, বুঝেছো? ভয় লাগছে আমার অনেক, জানো। চিন্তা করো না, আর কিছু দূর গেলেই কুন্তিপুর নদী পেয়ে যাব। বৃষ্টি আর ঝড়ো বাতাসের তাণ্ডবের মাঝখানে কুন্তিপুর নদীর টলটলে কালো জলের একপাশে বাঁধা ছিল ছোট্ট একটা কাঠের নৌকা। মাথার ওপর ছাতা ধরে ভিজতে ভিজতেই বৈঠা আঁকড়ে বসেছিল মাঝি। আর নৌকার পুরনো ছাউনির নিচে গা ঘেঁষাঘেঁষি করে বসেছিল দুজন যাত্রী। সেই কখন থেকে বসে আছি, যাচ্ছেন না কেন আপনি? হ্যাঁ তাই তো, ঝড় বৃষ্টি বাড়ছে আর রাতও গভীর হচ্ছে। আপনি এখনো বসে আছেন কেন? মাঝি একটা দীর্ঘশ্বাস ঠেলে যাত্রীদের দিকে তাকিয়ে বলল, বাবু বসে আছি 2-1 যাত্রী আসার অপেক্ষায়। বৃষ্টির জন্য আজকে 1 টাকাও রোজগার করতে পারিনি। বাড়িতে আমার মেয়েটা অসুস্থ, তাই কিছু টাকা হলে একটু ওষুধ কিনে নিতে পারতাম মেয়েটার জন্য। মন খারাপ করবেন না, এই ঝড়ের মধ্যে প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হবে না কাকা। আর এখন তো বেশিরভাগ মানুষই গাড়িতে যাতায়াত করে, খুব বেশি প্রয়োজন হলেই তখন নৌকাতে যায়। নৌকার ছাউনির উপরে হালকা ফুটো থাকার কারণে ছাউনির ভিতরে টপ টপ করে বৃষ্টির জল গিয়ে পড়ছিল যাত্রীদের মুখে। এই নদীতে নৌকা নিয়ে প্রায় 30 বছর ধরে পারাপার করি। আগে ঝড়ের দিনেও মানুষ পারাপার হতো, কিন্তু এখন আর হয় না। আর দেরি করে লাভ নেই কাকা, ঝড় বৃষ্টির তীব্রতা বাড়ছে। মনে হয় আজকে আর কোনো মানুষ আসবে না। এই বৃষ্টির মধ্যে আর বেশিক্ষণ থাকা ঠিক হইবে না। চলুন কাকা, চলুন। মাঝি আর কোনো কথা না বলে পাড়ের দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে বৈঠা হাতে তুলে নিয়ে নৌকাটি ছেড়ে দিলেন। আর একটু গেলেই নদীর পাড় পেয়ে যাব, তুমি চিন্তা করো না। দীর্ঘ 4 ঘন্টার পথ অতিক্রম করে গীতাকে নিয়ে নির্জন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হলো বিজয়। আজকে কি আমাদের কপালটা খারাপ, একটি মাঝিও দেখছি না ঘাটে। মহা বিপদ, এখন কি করি বলো তো? এই শুনছো? এই যে দেখো দেখো, ওইদিকে একটি নৌকো বাঁধা আছে। হ্যাঁ ঠিকই তো বলেছো, দেখে তো ওটা নৌকাই মনে হচ্ছে। চলো আমরা সামনে গিয়ে দেখি। বিজয় আর গীতা কাদামাটিতে ধীর পায়ে হেঁটে নদীর তীরের কাছে গিয়ে দাঁড়ালো। এখানে তো শুধু নৌকা বাঁধা আছে, কিন্তু কোনো মাঝি তো নেই। আরে, এটা তো করিম কাকার নৌকো। এই
করিম কাকাটা আবার কে? আরে উনি তো আমার বাবার বন্ধু, এই নদীর মাঝি। বিজয় একটা দীর্ঘশ্বাস ফেলে গীতাকে উদ্দেশ্য করে বলল, নৌকা তো পেলাম, কিন্তু যাব কিভাবে? মাঝি তো নেই। তুমি চিন্তা করো না তো, তুমি তো নৌকো চালাতে পারো। চলো, এই নৌকাটি নিয়েই চলো। কিন্তু মাঝি সকালে নৌকা না দেখে তো দুশ্চিন্তায় পড়ে যাবে। চিন্তা করো না, করিম কাকার দুটো নৌকো আছে। সকালে চাচা ওপারে গেলে চাচাকে সব খুলে বলবো, তাহলে আর চাচা কিছু বলবে না। তাহলে তো ভালোই হয়। তুমি এখানে দাঁড়াও, আমি সাইকেলটা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, জলদি এসো, একা একা ভয় করবে আমার। চলতে শুরু করেছে তারা সেই পুরনো কাঠের নৌকাটি নিয়ে। জানো, আমার দাদি বলতো নদী যখন বেশি শান্ত থাকে তখন ভয় কম থাকে, কিন্তু যখন ঢেউ বেশি শব্দ করে তখন বিপদ হয়। ভয় পেও না গীতা, তুমি ছাউনিটা শক্ত করে ধরে রাখো। এতক্ষণে বৃষ্টি থেমে গেলেও কুন্তিপুর নদীর কালো জলের ওপর তখনও ঝড়ের তাণ্ডব কমেনি, বরং বাতাসের ধাক্কায় ছোট্ট নৌকাটা বারবার কেঁপে উঠছিল। আর বিজয় বৈঠা শক্ত করে ধরে স্রোতের বিপরীতে নৌকাটা সামলানোর চেষ্টা করছিল। গীতা, সাবধানে থেকো। আমি ঠিক আছি তো, তুমি সাবধানে নৌকো চালাও। বিজয়, ও এদিকে দেখো। গীতার কথা শুনে বিজয় বৈঠা থামিয়ে পাড়ের দিকে তাকিয়ে দেখল পাড়ে একটি মানুষ দাঁড়িয়ে আছে। মাঝি, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু নদীটা পার করে দাও, বড় বিপদে পড়েছি গো মাঝি। কোথায় যাবে গো দাদা? আমি মাঝি নই, এই ঘাট থেকে নৌকাটা নিয়ে এসেছি। ও দাদা, আমার বউ খুব অসুস্থ গো দাদা, হাসপাতালে ভর্তি করতে হবে। ও দাদা, আমাকে একটু সোনাপুরে নামিয়ে দাও না গো। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। চলো, নৌকো ঘাটে ভেড়াও। বিজয় আর কোনো কথা না বলে দ্রুত নৌকাটা নিয়ে পাড়ের কাছে দাঁড়ালো। জলদি 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 উঠে পড়ো নৌকাতে। তোমাদের অসংখ্য ধন্যবাদ দাদা। কিছুটা দূরেই আমার বাড়ি। আমার বাড়িতে আমার বউ আর আমি ছাড়া আর কেউ নেই। আমার সঙ্গে একটু চলো না গো দাদা, দুজন মিলে আমার বউটাকে তাহলে ধরে নিয়ে আসি। নদীর এক পাশের কোল ঘেঁষে ছোট্ট একটি রাস্তা, আর অন্য পাশে ঘন বাঁশঝাড় আর বড় বড় হিজল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এত রাতে আপনার স্ত্রীকে একা রেখে আসা ঠিক হয়নি। কি আর করব, একটাও নৌকা পাচ্ছিলাম না। তাদের কথার মধ্যে হঠাৎ কড়াত শব্দে একটা গাছের বড় ডাল ভেঙে পড়ে গেল তাদের সামনে। আরে দাদা, কি করছেন? ধীরে চলুন, দেখছেন না রাস্তার অবস্থা ভালো না। ধীরে চললে হবে না দাদা, আমার বউ একা আছে। আপনারা সামনে চলুন, আমি আপনাদের পেছন পেছন আসছি। আপনার বউয়ের কি হয়েছে? উনি কি অনেক বেশি অসুস্থ? কোনো কথার উত্তর না পেয়ে বিজয় আর গীতা পেছনে ঘুরে যা দেখল তা দেখার জন্য তারা একদম প্রস্তুত ছিল না। লোকটা কোথায় গেল? এই যে দাদা, শুনছেন? আছেন আছেন আপনি? কি ব্যাপার, আশেপাশে তো কাউকেই দেখছি না। এই যে শুনছেন, আপনারা কি কাউকে খুঁজছেন? আকস্মিক মেয়েটির কণ্ঠ শুনে সামনের দিকে ঘুরে দাঁড়ালো গীতা আর বিজয়। কে 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 আপনি? আমি মালতী, পাশের গ্রামে থাকি। তা আপনারা কি এখানে নতুন? আমরা একজনকে খুঁজছি, কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে ছিল, বললো ওনার স্ত্রী অসুস্থ। আপনারা বুঝি রঘুর কথা বলছেন? চলুন, আমার সঙ্গে চলুন, আমি ওর বাড়ি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমরা রঘুকে খুঁজি? আসলে আপনাদেরকে এই রাস্তায় আসতে দেখেই বুঝতে পেরেছি। এত রাতে এই ঝড়ের মধ্যে আপনি একা মেয়ে মানুষ এরকম জঙ্গলের মধ্যে রাস্তায় কি করছেন? মেয়েটা আর কোনো কথা না বলে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে, আর এদিকে দূরের শিয়ালগুলো অনবরত ডাকতেই আছে। কিছু দূর গিয়ে হঠাৎ তারা থমকে দাঁড়ালো। কি হলো? এটা কার লাশ? আর রাস্তার মধ্যে এইভাবে পড়ে আছে কেন?
এই মেয়েটা আবার কোথায় চলে গেল? হে ভগবান, হে ভগবান, আমাদের সঙ্গে কি হচ্ছে এসব? ওগো, ওগো, চলো চলো, আমরা জলদি নৌকোয় ফিরে যাই। হঠাৎ এক ঝাপটা দমকা হাওয়ায় রাস্তার পাশে পড়ে থাকা দুটো লাশের ওপরের সাদা কাপড় সরে গেল। বিদ্যুতের ঝলকে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল ভয়ঙ্কর দৃশ্যটা। মুখের চামড়া অনেক কটাই উঠে গেছে, ফাঁকা চোখের কোটর যেন অন্ধকারের মধ্যেও তাকিয়ে আছে তাদের দিকেই। তারা এক পা দুপা করে লাশ দুটোর কাছে এসে দেখল এই লাশ দুটো আর অন্য কারো নয়, বরং কিছুক্ষণ আগেও যাদের সঙ্গে গীতা আর বিজয়ের কথা হয়েছিল তাদেরই লাশ। না, এটা কিভাবে সম্ভব? একটু আগেও তো এরা দুজন আমাদের সঙ্গে ছিল। তারা লক্ষ্য করল ধীরে ধীরে লাশ দুটো উঠে দাঁড়ালো তাদের সামনে। আমার স্ত্রীকে একটু হাসপাতালে নিয়ে যাবে। ভয়ঙ্কর দুটি কুৎসিত চেহারা, চোখ দিয়ে অনবরত রক্ত ঝরছে দুজনের। এরা মানুষ না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো, মেরে ফেলবে ওরা আমাদের, মেরে ফেলবে, পালাও পালাও পালাও। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে প্রাণপণে কাদামাটির রাস্তা দিয়ে এক দৌড়ে নদীর পাড়ে এসে দাঁড়ালো। ভগবান, ভগবান আজকে বাঁচিয়েছেন আমাদের। ঠিক সেই মুহূর্তে মাঝি হারান যাত্রাপালা দেখে এসে গান গাইতে গাইতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নৌকা চালাচ্ছিল। একটা কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? মাঝি ভাই, মাঝি ভাই, এই দয়া করে আমাদের বাঁচান, আমরা বিপদে পড়েছি। মাঝি হারান গান থামিয়ে তার কাঠের নৌকা নিয়ে তাদের সামনে এসে তাদের নৌকায় তুলে নিল। কি হয়েছে গো দাদু, এত ভয় পেয়ে আছেন কেন? আমরা আমরা নৌকো নিয়ে যাচ্ছিলাম, এমন সময়। বিজয়ের মুখ থেকে পুরো ঘটনা শুনে মাঝি হারান কিছুক্ষণ চুপ করে রইলেন। আজ থেকে বছর দুয়েক আগের ঘটনা। সেই দিনও ছিল এমন বৃষ্টির রাত। লোকটি তার স্ত্রীকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। বউটি ছিল অন্তঃসত্ত্বা। জঙ্গলের পথে বাবু শেয়ালের উপদ্রব বেশি। সেই রাতে একসঙ্গে 20 থেকে 30টি শেয়াল ঝাঁপিয়ে পড়ে ওদের দুজনের ওপর। ওরা আর বাঁচতে পারল না। পরের দিন সকালে গ্রামবাসীরা তাদের অর্ধ খাওয়া লাশ পেল ওই জঙ্গলের রাস্তার মাঝখানে। তারপর থেকেই মানুষে বলে এমন বৃষ্টির রাতে তাদের দুজনকে নাকি আবারও দেখতে পাওয়া যায়। এরপর হারানের সহযোগিতায় রাতে তারা নদী পার করে পৌঁছালো গীতার বাবার বাড়িতে।